কেউ দৌড়ে পালাচ্ছে, কাউকে ধরে মাটিতে শুয়ে পিটানো হচ্ছে। পকেটে কিছু না পেলেও শুধুমাত্র সন্ধ্যার পর পার্কে থাকার অপরাধে কিশোরদের দেয়া হচ্ছে চর থাপ্পড়। এমনকি মানুষের ঘরে ঢুকেও চলছে লাইট ক্যামেরা অ্যাকশন। কালাম্মা মাফ করে দিয়েন, আপনাদের বাসা থেকে আসামি ধরে নিয়ে গেলাম। কেউ কেউ মোবাইল ক্যামেরার দিকে তাকিয়ে আকুতি করছেন যেন ভিডিও না করা হয়। আবার কেউ কিছু বুঝে ওঠার আগেই হয়ে যাচ্ছেন ভাইরাল। শুধু পুলিশ কর্মকর্তারাই নন, মাঝে মধ্যেই মাঠে নামছেন বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরাও। গাঁজা, বব মার্লে থেকে বিটলস, মডার্ন সায়েন্স থেকে সুফি আসর, পৃথিবীর 50টিরও বেশি দেশে যা আজ অবৈধ না, বাংলাদেশে তা এক ভয়ঙ্কর মাদক। কোনো গাঁজাখুরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না। I have purchased marijuana at a legal cannabis shop. Okay. তবে গাঁজা নিয়ে সমাজে এক ধরনের স্টিগমা থাকা সত্ত্বেও খদ্দর পেতে খুব কমই বেগ পেতে হয় বিক্রেতাদের। সবাই খাইতেছে বর্তমান, প্রতি ঘরে ঘরে। আপনার কি বলবো, ঠেলা গাড়ি থেকে একেবারে পাইলট পর্যন্ত। আর মনে করেন সরকারি লোকেরাও লিপ্ত হয়ে গেছে কিছু কিছু। 2 মাস আগে এই গাঁজা বিক্রেতার সাথে আমাদের পরিচয়। কিছুটা সময় নিয়ে তার বিশ্বাস অর্জনের পর অর্ধেক দিন তার সাথে কাটানোর অনুমতি পাই আমরা। নিরাপত্তাজনিত কারণে এই প্রতিবেদনে কিছু নাম এবং জায়গার পরিচয় গোপন রাখা হয়েছে। আমরা যে ওপেন করি কেউ কথাও বলে না ভাই, ভয় ভয়, কারণ এগুলো ভয় আতঙ্কতে করা যায়। আর ভয় আতঙ্ক না রাখলে এক এলাকায় কোনো স্পোর্ট চালান যায় না, অসম্ভব। আর এই অত এলাকার ভিতরে কেউ করতে দিই না, মানে এলাকা তো আমাদের, আমি করতে দেবো কে? ধরেন 100 টাকা পুরোটা হয়ে গেল, ঠিক আছে? ধরেন এই যে 12.5, 500 টাকা 25 লিলে আবার একটু লেট করে 1000 টাকা। রমজান মাস, শুক্রবারের সকাল, শহর তখনও ঘুমে। প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে চেনা অচেনা গলি খুঁজির গোলক ধাঁধার পর অবশেষে আমরা তার ডেরায় গিয়ে পৌঁছালাম। সংখ্যায় কয়জনকে দেন? সংখ্যা 30 জন তৈরি বই, কেউ 25 নেয়, কেউ 12.5 নেয়, কেউ ছোট পোলটা নেয়। এই চকবাজার, গুলিস্তান, এই বিশ্ববিদ্যালয় এলাকা, শহীদনগর, কামরুনি চক, ধানমন্ডি আছে, জিকতলা আছে, তারপর লালমাটি আছে, তারপর এই যে কলা বাগান আছে, মিরপুর আছে। ওটার রেট যেমন এটা 1000 হইলে ওটা 2000, দেশালটা 2000। এটা নিম্নমানের ব্যক্তিরা খায়। তার জীবনের মোড়টা পাকাপাকিভাবে ঘুরে যায় 2015 সালে। 2015 সাল থেকে প্রথম আমি এই ব্যবসা লিপ্ত। পুলিশ আমার ধৈরা 2000 টাকা চেয়েছিল, বিনিময়ে পাইছিল 2টা পোল্টা সাধারণ। আমরা ধরা খাইলাম 2 পোল্টা গাঞ্জা দিয়ে। পুলিশে টাকা না দিতে পারলে হিরোনের মামলা, নাহলে ইয়াবার মামলা। বিশ্বের অন্যান্য প্রান্তের মতোই গাঁজা অপরাধীকরণের চরম মূল্য দিতে হয় মূলত দরিদ্র জনগোষ্ঠীকেই। Criminal laws actually empower the police and foster a culture of corruption. The poor who can't afford are then they are the ones who suffer the harms the most. এখানেও তো হয় না এরকম না। আমরা তো এরকম যখন শুনি যে এই মাদক ব্যবসায়ীদের সাথে এটা একটা সভ্যতা আছে বা জানা যায়, মানে এরা হয়তো কোনো সুবিধা নিতে পারে, সাথে সাথে তারা যেখানে আমরা পোস্টিং করা দেই অথবা বেশি গুরুতর হলে তাকে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেই। কারণ একটা পর একটা মামলা দিলে তো মানুষ সংশোধন হইতে পারতেছে না। এবং জেলখানায় যায় আমার এই মামলা 6 মাস থাকতে হয় দীর্ঘদিন। 20,000 টাকা খরচ, 10,000 টাকা খরচ করার পর আবার জামিন হয়। জামিন হওয়ার পর যে আমি আসি, একটা পেশারে থাকি, যে আমার এই মামলা হাজিরা প্রতি মাসে মাসে পড়ে, সাক্ষী হয়। কোর্ট বদলি হলেই 2000 টাকা লাগে। হাজিরা দিতে গেলে 700, উকিলে 500 দিতে হয়, পেশকার 100 দিতে হয়, ওই পুলিশটা 100 দিতে হয়। আমার দিন ইনকাম, আমি যদি রিক্সা চালাই, যদি মামলা চালাই, তাহলে মানে আমার ঠিক আছে, আমার পলা যেতে হবে বাংলাদেশ ছেড়ে, যেহেতু আমার এই ব্যবসা আবার করতে হচ্ছে। আবার এই মামলা খালাসের পর্যায়ে আসে, টাকা চাই 10,000, 20,000, 30,000। Once people get arrested, once they are sent into the criminal justice system, it acts as a revolving door, because to be able to, once you're inside, to be able to secure your liberty, you need money. Maybe the family has to incur debt, in prison or in other such systems. Sometimes people say, okay, let me then I will carry drugs, I will act as a courier and raise that kind of money so that I can come out. অ্যাভোকাডো এটা উন্নত মানের বিদেশি মাদক। এই বিক্রেতার দাবি অনুযায়ী এই পেশায় নারী বিক্রেতারাই পুলিশের হাতে সব থেকে বেশি অরক্ষিত, যেখানে গাঁজা উদ্ধারের পর পুলিশি হয়রানি প্রায় যৌন নিপীড়নের রূপ নেয়। পৃথিবীতে যদি প্রথম খারাপ থাকে পুলিশ, কত পুলিশের মনের চাহিদাও মিটাইছে, শরীরের চাহিদাও মিটাইছে, এগুলা বলতে নিজের কাছে লজ্জা লাগে। আমার এখানে কোনো সুযোগ নাই, এটা একেবারে আপনাদের থেকে একেবারে উপরে চলেছিলাম। এখানে অস্তিত্ব টিকিয়ে রাখতে মাঝে মধ্যেই বেছে নিতে হয় সহিংসতার পথ। ভয় আতঙ্ক রাখতে হবে,
মারামারি করতে হবে, কাটাকাটি করতে হবে, ঠিক আছে? মারামারি হয় একমাত্র ওই পুলিশের সোর্সগুলো যে থাকে না, আয়া পুলিশ ছাড়া মনে করেন বাড়ি ঘর আইসা আপনাদের আমার তো টাকা চাইবো, আমার হয়রানি করব, পুলিশের ভয় আইবো। 2009 থেকে 2025 সালের জুলাই পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর করা মাদক মামলার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 12 লক্ষ। এই মামলাগুলোর বিপরীতে মোট অভিযুক্ত আসামির সংখ্যা 15 লক্ষেরও বেশি। আমাদের বিশ্লেষণে দেখা গেছে একই সময় জব্দকৃত এবং কেজিতে পরিমাপকৃত মাদকদ্রব্যের মধ্যে গাঁজার পরিমাণ 99% বেশি, যেখানে অন্যান্য সব কঠিন মাদকদ্রব্য যেমন হিরোইন, আফিম এবং কোকেন সম্মিলিতভাবে 1%-ও কম। কিন্তু এই দেশে গাঁজা সবসময় অবৈধ ছিল না। আমি যখন স্কুল কলেজে পড়ি তখন গাঁজা অফিসিয়ালি বিক্রি হতো। গাঁজাটা একসময় ব্যানিং করা হলো এরশাদের হুকুমতের সময়। সে সময় বাজারে একটা কথা প্রচলিত ছিল, এরশাদ সাহেব গাঁজা ব্যান করে দিল, দিয়ে হেরোইন নিয়ে আসলো। ঔপনিবেশিক দক্ষিণ এশিয়ায় নওগাঁ ছিল গাঁজা চাষের প্রধান কেন্দ্র, যেখানে 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছিল নওগাঁ গাঁজা চাষী সমবায় সমিতি। এই গাঁজার লভ্যাংশ দিয়ে 4টি ডিসপেন্সারি ছিল 3টা সার্কেলে। এদের ওষুধপত্র দেওয়া হতো, তাদের চিকিৎসার জন্য ডাক্তার নিয়োগ ছিল, ছাত্রদের স্টাইপেন্ড দেওয়া হতো, গাঁজা সোসাইটির পয়সা দিয়ে শিক্ষকরা বেতন পেত। এছাড়া নওগাঁর ঐতিহ্যবাহী যে লিটন ব্রিজ, এই লিটন ব্রিজও গাঁজা সোসাইটির পয়সা দিয়েই তৈরি ছিল। রিগান প্রশাসনের ওয়ার অন ড্রাগসের প্রভাবে আমেরিকার চাপে 80 দশকে দক্ষিণ এশিয়ার অনেক দেশ গাঁজা নিষিদ্ধ করে। এরশাদ সরকার বাংলাদেশে 1987 সালে গাঁজা চাষ এবং 1989 সালে বিক্রি নিষিদ্ধ করেছিল। অথচ আজ সেই আমেরিকাতেই 48টি রাজ্যের চিকিৎসার জন্য এবং 24টি রাজ্যে বিনোদনের উদ্দেশ্যে গাঁজা বৈধ করা হয়েছে। গবেষণায় দেখা যায় বাংলাদেশের 12টি জেলার লোকজ চিকিৎসকরা ঐতিহ্যগতভাবে ঘুম, ব্যথা, এমনকি ক্যান্সার ও মানসিক রোগের চিকিৎসায় গাঁজা সেবনের পরামর্শ দিতেন। গ্যাস্ট্রো রিলেটেড প্রবলেম, ক্যান্সারের এগেনস্টে, তারপর হচ্ছে ইনসোমনিয়ার এগেনস্টে, এরকম নানাবিধ সমস্যার এবং গাইনোকোলজিক্যাল প্রবলেমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কবিরাজরা গাঁজা গাছের ব্যবহার করতেন। উপমহাদেশে আধ্যাত্মিক সাধনায়ও এটি বহু শতাব্দী ধরে ব্যবহার করে আসছেন সাধু সন্ন্যাসীরা। বাংলাদেশের সুফি সাধনায় গাঁজা ব্যবহারের একটা প্রবণতা অনেক আগে থেকেই ছিল। প্রবণতা বলবো না, ঠিক এটার প্রচলন ছিল বহুত আগে থেকে, এখনও আছে। আমাদের উপমহাদেশের সনাতন ধর্মে গাঁজার ব্যবহার বেশ প্রায় 3000 বছরের পুরানো। আমি দেখলাম কি রে কুদরতিময় বিনা বীজে আমি কপি গাগরে বিনা বীজে। কিন্তু আধ্যাত্মিক সাধনা মানে গাঁজার আসর, এই ধরনের সরলীকরণের তীব্র আপত্তি তার। সুফি সাধকরাই গাঁজা খায় আর কি, এরকম একটা ব্যাপার। আপনি মাজারে গেলেই গাঁজা খাইতে হবে, বা যারা একটু মারফতি লাইনের মানুষ তারাই গাঁজা খায়, বা গাঁজাটা ওই কেন্দ্রিক, এটা হচ্ছে একটা প্রচারণা আর কি। মূলত তা না, গাঁজা সব শ্রেণীর মানুষই খায়। গাঁজা সেবনের বাইরেও এর রয়েছে অর্থনৈতিক গুরুত্ব। বর্তমানে এর মার্কেট ভ্যালু রয়েছে $415 মিলিয়ন। এর সবচাইতে লার্জেস্ট মার্কেট হচ্ছে এশিয়া 45%। বর্তমানে বাংলাদেশের যেসব ইস্টাবলিশ ইন্ডাস্ট্রি রয়েছে এগুলিতে অধিকাংশ র মেটেরিয়ালস অনেক সময় আমাদেরকে বিদেশ থেকে আনতে হয়। যদি আমরা ক্যানাবিস রিভাইভ করতে পারি তাহলে এইসব র মেটেরিয়ালস আমরা নিজেদের দেশে নিজেরাই উৎপাদন করতে পারবো। অনেক নতুন সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর তৈরি হতে পারে, যেখানে অনেক এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি হতে পারে। যেমন 1 হেক্টর জমি থেকে 9 থেকে 22 টন কার্বন ডাই অক্সাইড এই ক্যানাবিস অ্যাবজর্ব করতে পারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী গাঁজার ঘন ও প্রক্রিয়াজাত রূপ যেমন হাশিশ, চরস এবং হাশিশ তেলকে ফ্যান্টানিল, হেরোইন ও কোকেনের মতো ভয়ঙ্কর মাদকদ্রব্যের পাশাপাশি শ্রেণী এতে রাখা হয়েছে। অন্যদিকে গাঁজার কাঁচা উদ্ভিদ অর্থাৎ গাছ, পাতা, ফুল এবং শনকে রাখা হয়েছে অ্যালকোহল ও ইয়াবার মতো পদার্থের পাশাপাশি শ্রেণী বিতে। শ্রেণী এতে লিপিবদ্ধ 25 গ্রামের বেশি পরিমাণের গাঁজার এই ফর্মগুলো বহনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড, এমনকি মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে। শ্রেণী বি এর অধীনে 15 কেজির বেশি পরিমাণে মাদক বা তার থেকে তৈরি পণ্য ব্যবহারের জন্য 7 থেকে 10 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডেরও বিধান রয়েছে। যদি কেউ গাঁজা সেবন করেন তবে তাকে 3 মাস থেকে 2 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড ভোগ করতে হতে পারে।
The fact that it was at some point punishable with death is, completely unacceptable. In my opinion, for somebody to spend even 1 day in prison because they have put some cannabis, which is not very harmful, into their body, is not acceptable. অন্যদিকে নতুন সরকার শপথ নেওয়ার পর আবারও এ নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। মাঠে নেমেছে পুলিশ আর তাদের সাথে যোগ দিয়েছে মোবাইল সাংবাদিকদের একটি দল। অনেকটা সাংবাদিক মবের মতোই তো, একসাথে আপনি অনেকগুলা মিডিয়ার সামনে নিয়ে হাজির হয়েছেন, তার পরিবার আছে, আমাকে তো বাড়ি থেকে পর্যন্ত ফোন দিয়ে বাবা মা ভাবতেছে কি না কি হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি। Even though there may not be any case, or you may eventually even be acquitted, but that whole association with drugs has gone public in such a wild and scandalizing way that it's it has lasting negative repercussions on the person. এখন সাংবাদিককে তো এখন যদি যাইতে চাই, আপনি তো নিজেও সাংবাদিক, এখন থাকেন, তাহলে কি আপনারা আমি মানা করতে পারি? সাংবাদিক থাকলে তো ভালো, যদি আমার সামনে যদি ক্যামেরা থাকে সেক্ষেত্রে আমিও তো উল্টো করতে পারবো না। সেটা তো আপনার বডি ক্যাম থাকা উচিত, এটাই তো মেইন সলিউশন। না, সেটা তো আছে। এখন যখন আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা সচেতনতা তৈরি করা, আমার উদ্দেশ্য খালি মাদক সেবনকারীকে ধরা না। নিছক পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসাবাদের নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে অনেকের অভিযোগ। প্রতিবাদ করায় লাঠিপেটা পর্যন্ত করা হচ্ছে। আমরা যখন যাই তখন কিন্তু ওই সময়ে সাধারণ দর্শনার্থী থাকার কথা না, সুযোগই নেই। আপনি কি 10টার সময় 9টার সময় কি আপনার থেকে থোড়ার ভিতরে যাবেন? আরে ভেতরে 10টার সময় কি বেড়াতে আসবেন? ঢোকার পরই দেখলাম যে আসলে আলোচনা করার মতো কোনো পরিস্থিতি নাই, কারণ সবাই মানুষজন দৌড়াদৌড়ি করতেছে এবং আমি দেখলাম যে পুলিশ আর কি মোটামুটি যাকে পাচ্ছে আর কি, এমন না যে সন্দেহভাজন বা এরকম দৌড় দিচ্ছে অনেকে ভয়ে, তাকেও আর কি বেধড়ক পেটানো হচ্ছে। তো আমরা তাদের ক্রস করে চলে যাচ্ছিলাম, 2-3 জন এসে আমাদের আর কি এরা কারা, তো এইভাবে আর কি আমাদের আটকেছে। এই সময় কিছু মজো সাংবাদিক তারা আর কি সবাই আর কি ক্যামেরাটা সামনের দিকে ধরে, তখন আমি বলি যে ভাই আপনার ক্যামেরাটা নামান, চেক করুক। এইটা বলার পর পুলিশ আর উত্তেজিত হয়ে পরে আমাদের ব্যাক চেক করতে চায়। আমরা নিজেরাই স্বেচ্ছায় ব্যাক চেক করতে দিই, ব্যাক চেক করে কিছু পায় না। উনি বললেন যে এখানে এরকম মাদক কারবারি বা এরকম থাকে। আমি বুঝতে এটা থাকতে পারে, কিন্তু আপনি এইভাবে তো সবাইকে ফ্রেমিং করা সম্ভব না। তাদের যুক্তিটা এরকম ছিল যে আমি কেন তাদের সাথে এইভাবে কথা বলতেছি, আমি প্রশ্ন করতে পারবো না। অর্থাৎ রাস্তায় পুলিশ যদি আপনাকে ধরে, আপনি আপনার অন্যতম যে গণতান্ত্রিক অধিকার চর্চার যে প্রশ্ন করা, সেটা আপনি করতে পারবেন না। পরে আমাদের লিটারালি হাত করা পড়াইছে। প্রথম কাহিনী হচ্ছে আমাদের কাছে কিছু পায় নাই, এর পরবর্তীতে কিন্তু হাত তুলছে, খুলে দিছে। এর ভিতরে নিয়ে যাওয়ার পর আমি যে যোগাযোগ করবো 1.5 ঘন্টা, আমাকে ফোনে যোগাযোগ করতে দেওয়া হয়নি। পেশাদার সাংবাদিকরাও মাঝে মধ্যে হেনস্থার মুখোমুখি হচ্ছেন। মাদক বিরোধী অভিযানে এসে বাংলা নিউজের এক সাংবাদিককে হামলা করেছে পুলিশ। হ্যাঁ, এইটা হয়েছে কি, আপনার মনে করেন একটা অভিযানে গেলে বা একটা একসাথে গেলে আপনার মনে করেন আপনি একটা কাজ করতেন, কাজ করতে কি আপনার ভুল হয় না? গাঁজা নিয়ে বাংলাদেশের নীতি কি পরিবর্তন হওয়া উচিত? I would fully support the idea that criminalization is not an answer. We cannot criminalize our way out of drugs, and criminalization of cannabis in particular seems to be very, very absurd. তবে গাঁজা সেবনের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টিও ফেলনা নয় বলে মনে করেন জ্যেষ্ঠ চিকিৎসক মাইনুল হক। যদি একটা মানুষ রেগুলারলি গাঁজা খেতে থাকে, মাথায় তার অ্যাংজাইটি, মুড ডিসঅর্ডার হবে, সাইকোসিস হবে, সুইসাইডাল আইডিয়েশন, সুসাইড করার ইচ্ছা চলে আসতে পারে, লেখাপড়া থেকে লার্নিং ডিফিকাল্টি হবে, ইম্পেয়ার্ড কোঅর্ডিনেশন হবে, হঠাৎ করে হাইপারথার্মিয়া সিনড্রোম হতে পারে, শরীরটা খুব গরম হয়ে যেতে পারে, উইথড্রল তো হবে। এদিকে এই গাঁজা বিক্রেতা মনে করেন এই জগতে তার যতটুকু থাকার কথা ছিল তার চেয়ে ঢের বেশি সময় তিনি কাটিয়ে ফেলেছেন। এখন তার একমাত্র আকাঙ্ক্ষা বাকি মামলাগুলো থেকে খালাস পেয়ে স্ত্রী আর কন্যা সন্তানকে নিয়ে একটি স্বাভাবিক জীবনে ফেরা। বর্তমান 10টা মামলা, 10টা মামলাতে 5টা শেষ করছি ভাই, আর 5টা দোয়া করেন শেষ করলে ভালো হয়ে যাবো। আর সরকারের কাছে অনুরোধ, আমার জীবন তো নষ্ট হয়েছেই, জীবনের 20টা বছর নষ্ট হয়েছে, তবে গাঁজা নিয়েই, তবে যদি এটা বহিত করা দেয় তাহলে আর অন্য কোনো পোলাপানের জীবন আর নষ্ট হইব না।
The current system, which just sends people in and out of prison in that revolving door, is actually hurting, inflicting more damage rather than doing any good. And many countries that have changed their legal system as far as cannabis is concerned have done it with the idea that they want to control drugs and they want to control it better. And better control comes from regulation rather than prohibition. So yeah, I think this idea needs more debate and discussion in our region, including Bangladesh.